বাংলা পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে আমি নমস্কার জানাচ্ছি। দাদা আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি দাদা। কত বছর এই পদে আছেন আপনি? মানে 12 বছর আছি। এই ক বছরে আপনার এলাকায় মানুষের জন্য উল্লেখযোগ্য কি কি কাজ করেছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের সবটাই উল্লেখযোগ্য। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি, নেত্রী মমতা ব্যানার্জির পবিত্র প্রতীক দিয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি, যার ফলে আমাদের সবটাই উল্লেখযোগ্য। আপনি উল্লেখযোগ্য বলতে যেটা নিশ্চিতভাবে আমরা লক্ষ্মী ভান্ডার, আমরা সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে বিভিন্ন জায়গায় গিয়ে সমস্ত যারা লক্ষ্মী ভান্ডার প্রাপক সবাইকে আমরা লক্ষ্মী ভান্ডার পাঠিয়ে দিয়েছি। আবার আমার দপ্তরের কথা যদি বলেন, তাহলে নিশ্চিতভাবে আমরা যেমন ভাবে রাস্তাঘাট করেছি, দেখবেন এখানে বিউটিফিকেশন হয়েছে। আপনি যখন নদীটা পার হবেন দেখবেন ওয়েলকাম টু গোসবা থেকে শুরু করে ওয়েলকাম সুন্দরবন সবটা রেখা আমরা বিউটিফিকেশন করেছি। আবার তদ্রুপ ভাবে আমি যেটা মনে করি আমার সব থেকে যেটা বড় আমার অ্যাচিভমেন্ট এই আমার রাজনৈতিক জীবনে বা আমার দপ্তরে, এই আমার স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি গোসবার মাটিতে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে এসেছিলেন। সেই রবীন্দ্র বাংলো আমরা এখানে যেমন ভাবে সুসজ্জিত করেছি, এখানে বিউটিফিকেশনের ব্যবস্থা করে দিয়েছি। টুরিস্ট পার্টি এসে যাতে রবীন্দ্রনাথ সম্পর্কে ভাবতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। আমরা বাংলোটাকে নতুন করে সংস্কার করেছি। আর রাস্তা বলুন, টিওল বলুন, আপনার বিভিন্ন জেটিঘাট বলুন, জেটিঘাটে প্রতিটি জায়গায় দেখবেন আমরা সোলার সিস্টেমের লাইটের ব্যবস্থা করে দিয়েছি। অনেক উল্লেখযোগ্য কাজ নিশ্চিতভাবে হয়েছে। অনেক প্রকল্পের সঙ্গে আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক উল্লেখযোগ্য কাজ হচ্ছে। রাজ্যে চালু থাকা কোন কোন প্রকল্পের বেশি কাজ করতে পেরেছেন? সবটা এখানকার মানুষের যা যা দাবি আছে সবটাই আমরা দুয়ারে সরকারের মাধ্যমে বা বিভিন্ন প্রপোজালের মাধ্যমে বা ইন্ডিভিজুয়াল সেই বেনিফিশিয়ারিকে আমাদের ব্লক অফিসে এনে বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলিয়ে আমরা সবটাই করিয়ে দিয়েছি। যার ফলে আমরা মনে করি যেটা গোসবার মানুষের যা দাবি দেওয়া ছিল ম্যাক্সিমামটাই আমরা পূরণ করেছি। এবার যারা দাবি দেওয়া করেনি তাদের কথা তো সত্যি আমাদের বলা সম্ভব না, তবুও আমরা চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মানুষের বাড়িতে গিয়ে সার্ভে করে মানুষের যে দাবি দেওয়া আছে সেগুলোকে লিপিবদ্ধ করে সেই দাবি দেওয়া যাতে বাস্তবে ইমপ্লিমেন্ট করানো যায়, সেটা দুয়ারে সরকার হোক আর ব্লক অফিসে আনি হোক, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। অন্তর্দয় মানুষের জন্য কতটা চাল কতটা গম পেয়েছে? অন্তর্দয় কার্ডের যে ক্যাটাগরি রয়েছে, যা যা চাল পাওয়ার দরকার চাল পেয়েছে। তার সঙ্গে আমাদের যেটা গোসবার মানুষ উপরি পায় সেটা কিন্তু আয়লার চাল, সে আয়লা হওয়ার পরের থেকে, যার ফলে এখানকার মানুষের চাল নিয়ে বা খাওয়া নিয়ে মিনিমাম কোনো সমস্যা আছে বলে আমাদের কোনো ধ্যান ধারণার মধ্যে নেই। আবাস যোজনার আপনার এলাকায় কোনো দুর্নীতি হয়েছে? তৃণমূল কংগ্রেসকে আবাস নিয়ে দুর্নীতি করতে হয় না। তৃণমূল কংগ্রেস সততার সঙ্গে রাজনীতি করে। নেত্রী মমতা ব্যানার্জি, নেতা অভিষেক ব্যানার্জির কাছ থেকে শিক্ষা আমরা পেয়েছি। কতজন পেয়েছে আবাস যোজনার ঘর আপনার? আবাস যোজনার এখানে আমাদের আপনি জানেন যে নরেন্দ্র মোদীরা অলরেডি আবাসের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, সর্বোপরি 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলার পরেও নরেন্দ্র মোদীর 100 দিনের কাজ, অথচ আমাদের রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন, দেশের যিনি গ্রাম উন্নয়ন দপ্তর, যাকে পঞ্চায়েত দপ্তরই বলা হয় ঘুরিয়ে ফিরিয়ে, তিনি প্রথম পুরস্কার দেওয়ার পরেও এই মির্জাপুর শুভেন্দু অধিকারীর কথা শুনে এখানকার মানুষকে নোনা জলে ডুবিয়ে মারার জন্য যারা একদম প্রত্যন্তর গ্রামে বাস করে, যারা 100 দিনের কাজের টাকার পরে অনেকটা জীবিকা নির্বাহ করতো, তাদের পেটে লাথি মারার জন্য নেত্রী মমতা ব্যানার্জিকে, নেতা অভিষেক ব্যানার্জিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য 100 দিনের কাজের টাকা সুপ্রিম কোর্ট বলার পরে বন্ধ করে দিয়েছে। আজকের গ্রামীণ রাস্তা অলরেডি বন্ধ, তারপরেও নেত্রী মমতা ব্যানার্জি পথশ্রী চতুর্থ পেজে দেখেছেন যে সারা রাজ্যে যেমন ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমার গোসবা ব্লকেও প্রতিটি জায়গায় কিন্তু নতুন করে পিচের রাস্তা, ঢালাই রাস্তা সুসজ্জিত হয়ে উঠছে। এবং তার সঙ্গে আবাসের যে কথা বলছেন, আমার এখানে ম্যাক্সিমাম যে সমস্ত মানুষের দাবি দেওয়া ছিল তারপরেও যারা ছাড়িয়ে গেছিল, আপনারা শুনলে নিশ্চিতভাবে আনন্দিত হবেন, আমরাও নিশ্চিতভাবে এ কারণে গর্বিত। সরাসরি দিদিকে বলো, আবেদন করে প্রায় 9000-এর কাছাকাছি মানুষ আবেদন করেছিল। 9000-এর মানুষের আবেদন নেত্রী মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করেছে এবং আমাদের বিডিও অফিসে অলরেডি অর্ডার পাঠিয়েছে এদের ব্যাপারে ইনকোয়ারি করতে। এরা যদি সঠিক প্রাপক হয় তাহলে আবাসের নামে লিস্টে তাদের নামটা তুলে দেওয়া, যার ফলে আমরা আবাসের ব্যাপারে 100% যারা পাইনি, যাদের পাওয়া উচিত ছিল, যারা আবেদন করেছে তাদের নামও 100% এখানে চলে এসেছে। বিরোধীরা বলছে দুয়ারে সরকার বাক্সবন্দি, আপনি কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। বিরোধী মানে মির্জাপুর শুভেন্দু অধিকারী আমাদের থেকে চলে গেছে, যাকে ওদের বিজেপি পার্টি অফিস থেকে রুমালে মুড়ে টাকা নিতে দেখিয়েছিল, ভাগ শুভেন্দু ভাগ বলেছিল, সেই মির্জাপুর শুভেন্দু অধিকারী মূলত বলছে যাকে যে নেত্রী মমতা ব্যানার্জি মাতৃসমা একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা,
যাকে কয়েকদিন আগে মা বলতো যে তার মা গায়ত্রী দেবী, তারপরে যদি কেউ মা থেকে থাকে সেটা হলো মমতা ব্যানার্জি। আজকে রুমালে মুড়ে টাকা নেওয়ার জন্য, সিবিআই ইডি ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য আজকের ওই দলে গিয়ে নেত্রী মমতা ব্যানার্জিকে খালা বলছে, নেত্রী মমতা ব্যানার্জিকে ফুফা বলছে, বেগম বলছে, যেভাবে ব্যক্তি কুৎসা করছে মাতৃসভা একজন নেত্রীকে, যার ফলে তিনি তো অনেক কথা বলবেন। আরে নরেন্দ্র মোদী তো ভাই বলেছিল বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান। নরেন্দ্র মোদী তো 14 সালে বলেছিল প্রতিটি বেকারের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবো। এই নরেন্দ্র মোদী তো বলেছিল যে ফ্রিতে উজালা গ্যাসের ব্যবস্থা করব। এই নরেন্দ্র মোদী তো কালো টাকা বন্ধ করার জন্য নোটবন্দি করেছিল। সবটাই তো জুমলাবাজি করেছে, যার ফলে এদের থেকে নতুন করে আমাদের যেমন ভাবে এদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, বিশেষ করে মির্জাপুর শুভেন্দু অধিকারীর কথা। আরে ভাই, এ তো আজকের হিন্দুর ধারক বাহক হয়ে গেছে, এ আজকের হিন্দুদের মৌরসি পাট্টা নিয়ে নিয়েছে। আমরা কদিন আগে জানি পূর্ব মেদিনীপুরে মানে শেখ শাহজাহানের বাড়িতে গরুর মাংস খেয়েছিল ঈদের সময়, আর খেয়ে ভালো লেগেছিল বলে আবার বাড়িতে করে গরুর মাংস বাড়িতে নিয়ে গেছিল খাওয়ার জন্য। আজকে হিন্দুদের ধারক বাহক হয়ে গেছে। কদিন আগে দেখলেন না যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ, সেখানে একজন প্যাটিস বিক্রেতা যার রুটি রুচি যেভাবে কেড়ে নেওয়া হলো, তাকে মারা হলো, তার সমস্ত রুটি রুচি নষ্ট করে দেওয়া হলো। যার ফলে এই বিরোধীদের সম্পর্কে আমাদের নতুন করে কিছু বলার নেই। বিরোধীদের কাছে একটা আবেদন যে নরেন্দ্র মোদীকে বলুন যে 100 দিনের কাজের টাকাটা ছাড়তে, বাংলা আবাসের টাকাটা ছাড়তে, পথের টাকাটা ছাড়তে, আজকের কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে সবটা বন্ধ করে দিয়েছে, সেগুলো ছাড়তে বলুন, রাজনৈতিকভাবে লড়াই করতে বলুন। কারণ নরেন্দ্র মোদীরা যে টাকাটা বন্ধ করে রেখেছে ওটা ওদের বাপের ঘরের টাকা না, আমাদের রাজ্যে জিএসটির টাকা। তার একটা অংশ যুক্তরাষ্ট্র পরিকাঠামোয় পাই, সেটা থেকে বঞ্চিত করছে। বাংলার মানুষ 26 সালে যেমন ভাবে ওদের 18টা এমপি ছিল, তারপরে ওদের 12টা এনে দিয়েছে। দেখবেন 26 সালে ঝেঁটিয়ে 77টা ছিল, এখন কটা রয়েছে জানে না। 50-এর মধ্যে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে, এবং দায়িত্ব নিয়ে তিনি সেই লড়াই সংগঠিত করছে নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। সারা রাজ্যে যেভাবে বাঙালি এবং বাংলা বাঁচাও যে লড়াই আজকে শানিত হচ্ছে, তাতে 50-এর মধ্যে বান্ডিল আমরা করে দেবো, রাজনৈতিকভাবে বান্ডিল করে দেবো। কদিন আগে এসআইআর করলো, আপনারা ভাববেন না একটু? আপনাদের এই প্রশ্ন আসে না? ওদের কাছে এই প্রশ্নটা করতে পারেন না যে বিহারে 7,20,00,000 টোটাল বিহারের ভোটার, নির্বাচন কমিশনার যে বিশুদ্ধ ভোটার লিস্ট বার করেছে এসআইআর এর পরে, সেখানে 7,40,00,000 ভোটার থাকার পর, 42,00,000 ভোটার থাকার পরে 7,45,00,000 মানুষ ভোট দিল। টোটাল ভোটার 7,42,00,000, ভোট পড়লো 7,45,00,000। শুধু তাই না, তারপরে 66.75%, আমি ধরে নিলাম 67%, সেই পার্সেন্টেজটা যদি হিসাব করা হয় প্রায় 2.5 থেকে 3 কোটি মানুষ বিহারে বেশি ভোট দিল। তাহলে এই নির্বাচন কমিশন, আগে নির্বাচন কমিশনার কিভাবে নিয়োগ হতো? আগে নির্বাচন কমিশনার নিয়োগ হতো যে লিডার অফ অপোজিশন সেন্ট্রালের, চিফ জাস্টিস সুপ্রিম কোর্টের, এবং অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন। আজকের কি করেছে নির্বাচন কমিশনারকে নিয়োগ করার ক্ষেত্রে? আজকের বলছে চিফ জাস্টিসকে বাদ দেওয়া হলো। কেন্দ্র সরকারের 2জন গুরুত্বপূর্ণ মন্ত্রী থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য একজন, আর লিডার অফ অপোজিশন, অর্থাৎ 2:1। সেইভাবে তো আজকের এই জ্ঞানেশ কুমার, পেটুয়া জ্ঞানেশ কুমার, এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার আগে তার ছেলে এবং তার জামাই 2জন ডিএম এর পোস্টে চাকরি পেয়েছে। আমরা জানি এই জ্ঞানেশ কুমার, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে যে মাটির মধ্যে গর্তের মধ্যে ঢুকিয়ে থাকলেও নরেন্দ্র মোদী থাকবে না, টেনে বার করে আনবো। আমরাও দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের মানুষকে নিয়ে যেভাবে নোংরামি করছে, 24 সালে আমাদের মতো মানুষদের ভোট নিয়েছো, আর 25 সালে এসে বলছে আমরা অবৈধ। তাহলে আমাদের ভোটে যদি তুমি ভাই নেতা নির্বাচিত হয়ে কেন্দ্রে গিয়ে একদম বাকদম করতে পারো, তাহলে তোমার আগে নৈতিক ভাবে তোমার রিজাইন করা উচিত। যার ফলে এই বিরোধীদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিরোধীদের উত্তর 26 সালে মানুষ ওই ইভিএম মেশিনের সামনে গিয়ে দেবে। তার জন্য এই রাজ্যের মানুষ মুখিয়ে রয়েছে, গোসবার মানুষও মুখিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা, নেত্রীরা তকতক করে ফুটছে নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। সে লড়াই শানিত হবে। 50-এর মধ্যে আমরা ভারতীয় জঞ্জাল পার্টিকে বান্ডিল করে দেবো। লিডার বিরোধী দলনেতার তকমা আমরা কেড়ে নেবো রাজনৈতিকগতভাবে। রাজ্যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, কি বলবেন? 26,000 চাকরি ওদের যিনি এমপি রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, যিনি মানে এতে বসে আপনার হাইকোর্টে বসে যিনি রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে আলোচনা করতেন, যিনি বলেছিলেন এটা তোলামূল পার্টি, তিনি তখনও বিচারপতি। আমরা দেখেছিলাম সেদিনকে তার মনোভাবটা আমরা বুঝে গেছিলাম এই রাজ্যের মানুষ হিসাবে, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আমরা বুঝে গেছিলাম যে সে বিজেপির প্রতি মোটিফাই হয়ে গেছে। আমরা দেখলাম তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি সেখান থেকে রিজাইন দিয়ে হঠাৎ মাত্র তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন, লোকসভায় দাঁড়ালেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেলেন। আজকের অভিজিৎ গাঙ্গুলি যে অনৈতিকভাবে যে রায় দিয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য,
দের কাজে লাগিয়ে সে রায় তো অলরেডি ক্যান্সেল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই 26,000 শিক্ষিত বেকারদের চাকরি বহাল করে দিয়েছে, যার ফলে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল। আর এই বিজেপির কিছু দালাল যারা এখনো বিভিন্ন বিচার ব্যবস্থায় বসে রয়েছে, তাদের জন্য এখানকার রাজ্যের সাধারণ বেকারদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আর ওই লাল পার্টির যাদের এখন লাল ফ্ল্যাগের থেকে বিরিয়ানির হাঁড়িতে যাদের কালার বেশি দেখা যায়, সেই কমিউনিস্ট পার্টি, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাজেই কি রাজ্য সরকার কোনো নিয়োগ করলে সেখানে একটা স্টে করে দেওয়া, সেখানে একটা মামলা ঢুকে দেওয়া, যাতে রাজ্য সরকার কোনো বেকার যুবককে চাকরি না দিতে পারে। তারপরে সুপ্রিম কোর্ট সেটাকে ক্যান্সেল করে দিয়েছে। ওয়াকাফ বিলের প্রতিবাদে রাজ্যের হিংসা বাতাবরণ তৈরি হয়েছে, আপনি কি সমর্থন করেন? হিংসার বাতাবরণ ওরা তৈরি করার চেষ্টা করেছে। ওরা মাইনরিটি মানুষদের মানে ওদের সব থেকে কাছের বিভিন্ন মসজিদ হোক, গির্জা হোক, সেসব জায়গার সম্পত্তি ওরা কাটার চেষ্টা করেছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি সেটা দৃঢ়তার সঙ্গে, এবং আমাদের রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ প্রশাসনের সমস্ত আধিকারিকরা যৌথভাবে সেটা কিন্তু রুখে দিয়েছে, যার ফলে ওরা যতই নামুক কলকাঠি, 26-এ নবান্ন জায়গা আবার হার হয়েছে। প্রতিবাদ নামে মুর্শিদাবাদ, মালদা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এটাকে কি আপনি সমর্থন করছেন? কিভাবে সমর্থন করবে? এটা তো ভারতীয় জনজাল পার্টির ওদের আরএসএসরা উগ্র হিন্দুত্ববাদ ওরাই করেছে, সেটা তো প্রমাণ হয়ে গেছে। আপনাদের মতো মিডিয়া, কিছু মিডিয়া যারা ওদের এখনো দালাল ভিত্তি করে না, তারা সেটা দেখিয়েছে। পুলিশ প্রশাসন তাদের অ্যারেস্ট করে প্রমাণ করে দিয়েছে যে আরএসএস এর লোকরা নিজেদের ঘর নিজেদের আগুন ধরে তৃণমূল কংগ্রেসকে সেখানে কলঙ্কিত করার চেষ্টা করেছে। কিন্তু সেখানকার পুলিশ প্রশাসনের একদম যৌথভাবে ইনভেস্টিগেশনের পরে সেখানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, এবং তারপরে তো প্রমাণ হয়েছে যে ভারতীয় জনজাল পার্টির আরএসএস এটা করেছে, যার ফলে আমরা ধিক্কার জানাই। আজকে লিডার অফ অপোজিশন মির্জাপুর শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে হাজার হাজার মানুষ সরাসরি অভিষেক ব্যানার্জিকে ফোন করে সেবাশ্রয়ের আবেদন করেছে। আজকের আমাদের নেতা অভিষেক ব্যানার্জি অলরেডি সেবাশ্রয় নন্দীগ্রামে রেডি হবে বলে তার কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে। তারপরে মির্জাপুর শুভেন্দু অধিকারীর গাত্র দেওয়া শুরু হয়েছে। তিনি কত বড় নোংরা, কত বড় নেমখারাম, আমি আপনাদের আমার ভাষায় আমি যেটা বলবো, তিনি বলছে সেবাশ্রয় গিয়ে কোনো ট্যাবলেট খাবেন না, ওখানে তৃণমূল কংগ্রেসরা ট্যাবলেট দেবে মানে হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট দেবে। ভাবতে পারেন, ইনি লিডার অফ অপোজিশন, ইনি গণতন্ত্রের শপথ নিয়ে বিধায়ক হয়েছেন। আরে ভাই, তুমি যে রেভিনিউটা পাও সেখানে মুসলমানের রেভিনিউ রয়েছে, সেখানে খ্রিস্টানের রেভিনিউ রয়েছে, হিন্দু রেভিনিউ রয়েছে। তুমি যে একদম বাগডুম করে সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এতগুলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেই গাড়ির তেল থেকে শুরু করে গাড়ির চালকের পয়সা থেকে শুরু করে তোমার ওই যে বিভিন্ন ড্রাইভার পোশাক খরচ থেকে শুরু করে যারা সেন্ট্রাল ফোর্সের চাকরি করে আমাদের মতো, সেখানে হিন্দু মুসলমান জৈন, তুমি ভারতীয় নরেন্দ্র মোদীকে বলো না শুধু হিন্দুদের ট্যাক্স নিতে। তুমি কত বড় সনাতনী হয়েছে, তুমি তো ভাই সেই সনাতনী যে তুমি যখন তৃণমূল কংগ্রেসে ছিলে তখন পূর্ব মেদিনীপুরের শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে ঈদের সময় গরুর মাংস খাওয়ালো। তোমাকে তো ভাই চিনি, যার ফলে তোমার মতো মির্জাপুর তুমি লোডশেডিং এ কোনোভাবে 21 সালে কোনোভাবে ক্ষমতায় চলে এসছো, কিন্তু নেড়া বারবার বেলতলা যাবে না। এবার অভিষেক ব্যানার্জির চোখ তোমার নন্দীগ্রামের দিকে, তোমার রণনীতি রণকৌশল অভিষেক ব্যানার্জির কাছে তুমি শিশুরও শিশু। আমরা মনে করি রাজনৈতিকগতভাবে অভিষেক ব্যানার্জির জন্য আজকে নরেন্দ্র মোদীদের কিন্তু হাঁটু কেটে যাচ্ছে। মমতা ব্যানার্জিকে সামলাতে হবে না, আগে অভিষেক ব্যানার্জিকে সামলাও, তারপরে মমতা ব্যানার্জিকে নিয়ে ভাববে। কারণ মমতা ব্যানার্জির লড়াই তুমি ভাই শুভেন্দু অধিকারী জানো। সেই ধানতলা, বানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম, কেশপুর, গড়বেতা, মরিচঝাপি, পাহাড়, জঙ্গলমহল যেভাবে সবটা শান্ত করে আজকে শান্ত রাজ্যে পরিণত করেছে, ডেভেলপমেন্টের ডালি নিয়ে আমাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে মানুষের বাড়িতে পাঠিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আমার লাস্ট বলা, তোমরা যতই করো হামলা, জিতবে আবার বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ বাংলা। নমস্কার। আমার